এখন আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের কোর্টে, কিন্তু সরকার আবার কি করছে? এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজেরা আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা সেখানেও আমরা ঐক্যমতে আসতে পারিনি। এজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি, এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা 9টি দল বসেছিলাম, এখানে জোনায়েদ সাকি ভাই উদ্যোগ নিয়েছিলেন। আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এবং বিএনপির পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও এই বিষয়ে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন। তার মানে একটা জায়গায় আমরা মোটামুটি একমতে আসতে পেরেছি। এখন আমাদেরকে 106 অনুযায়ী হাইকোর্টে যেতে হবে নাকি বিশেষ সাংবিধানিক অর্ডার, সেটি নিয়ে বিতর্ক রয়েছে। তবে আলাপ আলোচনা চলছে। আমি আশাবাদী যে সরকার সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্তে অবশ্যই আসবে। সরকারকে আসতেই হবে। আপনি দায় নিবেন না, তাহলে সরকারে কেন গেলেন? আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর কারণে ঐক্য হচ্ছে না, তাহলে আপনার তো এখানে থাকার অধিকার নাই। ঐক্য, এই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত, এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব সরকারের। সুতরাং সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে দেশের সংকট ঘনীভূত হবে। এবার আসি পিয়ার নিয়ে কিছু আলোচনায়। যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন, আমরা 9টি দল বসেছি, বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, অন্যান্য দলের সাথে বসা হবে। এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন? এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা? এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে, এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই তারা দিচ্ছে। মানে তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পিয়ার হচ্ছে না, তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। আন্দোলন করতেই পারে, সেটি নিয়ে সমালোচনা থাকবে, কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক। আর আপনারা যেহেতু বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে, যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আরেকটি 1-11 সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। দেখেন, আমরা অনেকের বক্তব্য শুনি, বিশেষ করে যারা এখন আন্দোলন করছে, তারা বলে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন। পিয়ারে কি হবে? পিয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায়, তার কি হবে? পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এরপর আসেন, যদি আপনি পিয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।
আজকে স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি, যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকটা ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার। যেমন বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, মানে তাদের নেতারা, যে বাংলাদেশে তাদের একটি দল হবে, তখন কি হবে? মানে পেয়ার সিস্টেম থাকলো, তারা একটি দল গঠন করলো, তখন কি হবে? প্লাস পাহাড়িরা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব, তখন কি হবে? বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, অর্থাৎ এই পেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ, জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার। বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে, দেখেন আরেকটি আলোচনা আছে, আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত যে এদেশের হিন্দুরা আমাদের ভোট ব্যাংক, তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, স্বাভাবিকভাবে করতেই পারে, তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে। প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, যেহেতু এই সমস্যাগুলো রয়েছে, সেই জায়গা থেকে আমরা যদি উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করি সেটি হতে পারে। ঐক্যমত কমিশনের অধিকাংশ দল কিন্তু উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু নিম্নকক্ষের পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা সেগুলো একটু চিন্তা করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না, একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার। দেখেন জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো। সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে। এই নোট অফ ডিসেন্টের সমাধান কি? এর মানে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি, মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব। যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে, আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বাস্তবায়ন করবে না। তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না, যতটুকু করতে পারবে ততটুকু বলছে, আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না। অর্থাৎ বাংলাদেশে এখন যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে এখানে কিন্তু এই প্রতারণার রাজনীতি এটা থাকছে না, এটা অত্যন্ত পজিটিভ পরিবর্তন। তবে জুলাই জাতীয় সনদের সবকিছুকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব। যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে আইনগত ভিত্তি না দিলে নির্বাচনে যাব না, দেখেন এই জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা আছে। যদি আপনি এখন এটা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিতে হবে, এরপরে নতুন একটি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভিতরে এতটা ভিন্নমত, আমরা কেউ কারোর মুখ দেখতে চাই না। এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যায় সেক্ষেত্রে কি হবে? আর একটি সংকট ঘনীভূত হবে। আর এই কারণে আমরা মনে করি সবকিছু আসলে এখনই বাস্তবায়ন করা সম্ভবপর নয়। যতটুকু সম্ভব সেটা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে, আর যতটুকু সম্ভবপর নয় এমন একটি বন্দোবস্ত তৈরি করা যাতে করে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তিনি এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকেন। সেটি হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর। এটি আলোচনার মাধ্যমে আমরা সমাধানে আসতে পারি। আমি শেষ করছি, আর 2 মিনিট কথা বলবো। দেখেন আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে। এখন আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কিন্তু পতন হয়নি। সুতরাং সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন বাহিনীতে যে সকল ফ্যাসিবাদের দোসররা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন। কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে 16 বছর হাসিনা বঞ্চিত করেছে এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই সেক্ষেত্রে
এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। এবং এটা আমি জেনেই বলছি, আমি জানি, এই জন্যই বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা 16 বছরে যেটি করেছে, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কারা করেছে? একজন সিইসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান? আমি জানি না বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফ্যাসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বশেষ বলবো, আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে। দেখেন, 3টা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে। এখানে শুধুমাত্র 3টা দলের মাধ্যমে আজকের এই সেমিনার সফল করা সম্ভবপর নয়। তার মানে ছোট বড় মাঝারি সবার প্রয়োজন আছে। গণঅভ্যুত্থানে আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে। অর্থাৎ সরকার আজকে 3টা দলকে গুরুত্ব দিচ্ছে। এই 3টা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন আমাদের আপত্তি নাই, কিন্তু আপনারা তো পারতেছেন না। তার মানে সবার প্রয়োজন আছে। দেখেন, আমরা যে 9টি দল উদ্যোগ নিয়েছি, এই 3টা দলের মধ্যে দেখেন আমরা 9টা দল উদ্যোগ নিয়েছি। আমরা চাই সমঝোতা, অর্থাৎ সবার দরকার আছে। কিন্তু সরকার যে ব্যয়বহুল সফর 104 জনকে নিয়ে গেল, তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো? হাসিনাও তো এইভাবে বিশাল বহন নিয়ে উড়াল দিত। ডক্টর মোহাম্মদ ইউনূস একই কাজ করলো, তাহলে পরিবর্তনটা কোথায়? সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কন্যা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এত আমলাদের প্রয়োজনটা কি? এগুলো নিয়ে কেউ কথা বলছে না। এই ধরনের ব্যয়বহুল সফর বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি সরকারকে বলবো, যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি করতেছেন এটা আসলে কাঙ্ক্ষিত না। আমরা দেখলাম যে সেখানে আপনারা 3টা দলকে নিয়ে গেলেন। আমি আগেই বলেছিলাম যে হয়তো আপনাদের প্রোটেকশনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হয়তো তারা হামলা করতে পারে। যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, যদিও নিন্দনীয়, কিন্তু আপনারা যে বৈষম্য উৎপাদন করেছেন এই কারণে দেখবেন যে অনেক দলগুলো তারা কিন্তু অনেকটা চুপ আছে যে আপনারা আমাদের গুরুত্ব দেন না। সুতরাং এই ধরনের ঘটনা আপনাদের মুখোমুখি হওয়ার দরকার ছিল, অন্যথায় আপনাদের শিক্ষা হবে না।